আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব, বিনিময় প্ল্যাটফর্ম ছিল শেখ হাসিনার ছেলের জয়ের সেল কোম্পানি। এবারে জানাবো, মোদির শাসনামলে উন্নত জীবনের আশা হারিয়ে ফেলেছেন ভারতীয়রা। সর্বশেষ জানাবো, জুনে গণপরিষদ নির্বাচন সহ 11 দফা ঘোষণা বিপ্লবী পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুলে তথ্যের বন্যা বয়ে গেছে। বুধবার 29 জানুয়ারি অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরাস এবং সভাপতি বিনাইফার নওরিজের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে। বৈঠকে অ্যালেক্স সোরাস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। তারা জুলাইয়ের গণ অভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কীভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। অ্যালেক্স সোরাস বলেন, আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সমর্থন করার উপায় খুঁজব। প্রধান উপদেষ্টা ওপেন ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি নজিরবিহীন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, ডাভোস সফরে গিয়ে আমি যা প্রত্যক্ষ করেছি তা হলো, জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্পর্কে অনেকেই জানে না, অনেক অপপ্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় $234 বিলিয়ন ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলডিসি গ্রাজুয়েশন সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে ফাউন্ডেশন। এই পদক্ষেপকে প্রধান উপদেষ্টা স্বাগত জানিয়েছেন। জানিয়ে দেব, বিনিময় প্ল্যাটফর্ম ছিল শেখ হাসিনার ছেলে জয়ের সেল কোম্পানি। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার কারণে আন্তঃব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এগোতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনজুর। তিনি বলেন, আন্তঃব্যাংক এমএফএস পরিচালনার জন্য বিনিময় নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেল কোম্পানি। বুধবার 29 জানুয়ারি রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কর ব্যবস্থাপনা পূর্ণ অনলাইন করা প্রয়োজন। ভ্যাট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে পূর্ণ অনলাইন না হলে রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেন ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন, একটি পণ্য আমদানি থেকে উৎপাদন এবং বিক্রি পর্যন্ত 10% ওপর ভ্যাট হওয়া উচিত না। বর্তমানে যে 15% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে তা সবার জন্য কঠিন হবে। তাৎক্ষণিক রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন হবে না জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এখানে অনেক ধরনের সংস্কার দরকার, যা করতে 3 থেকে 4 বছর লাগবে। বর্তমান সরকার হয়তো এই সময়টা পাবে না, তবে আমরা শুরু করব। মূল্যস্ফীতির ক্ষেত্রে পলিসি কাজ করছে না। এমন আলোচনার পরিপ্রেক্ষিতে গভর্নর বলেন, আমি বলবো পলিসি ইজ ওয়ার্কিং একটু কন্ট্রোল ইনফ্লেকশন। উন্নতশীল দেশগুলোতেও পদক্ষেপ নেওয়ার পর 10 থেকে 12 মাস সময় প্রয়োজন হয়। আশা করছি আগামী জুনের মধ্যে ভালো একটা সুফল পাবো। এছাড়া জানাবো, মোদির শাসনামলে উন্নত জীবনের আশা হারিয়ে ফেলেছেন ভারতীয়রা। যুবকদের জন্য পর্যাপ্ত চাকরি ব্যবস্থা করা হয়েছে, সাধারণ মানুষের জীবন উন্নত হয়েছে।
বড় বড় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বিশ্ব দরবারে ভারতের জন্য এক অন্য জায়গায় পৌঁছে গেছে। প্রায় সময়ই এমন দাবি করে থাকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এমনও বলে থাকেন, আগের অন্য যে কোনো সময়ে চেয়ে ভারতীয়রা এখন ভালো আছে। তবে সে ভোটার নামের একটি সংস্থার জরিপ বলছে অন্য কথা। ভারতীয়রা জানাচ্ছেন তারা আসলে হতাশ, আর মোদির শাসনামলে তাদের জীবনের মানের উন্নতি হবে এমন সম্ভাবনাও তারা দেখেন না। মূলত বেতন বৃদ্ধি না হওয়া এবং দিন দিন জিনিসপত্রের দাম বাড়ায় তারা নিরাশ ও হতাশ, আর এই হতাশাগ্রস্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সি ভোটার জানিয়েছেন তারা বিভিন্ন রাজ্যের 5,269 জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই বাজেট পূর্ব জরিপ চালিয়েছে। এর মধ্যে 37% বলেছে আগামী এক বছর সাধারণ মানুষের জীবনমান আরও কমবে। 2013 সালের পর এবার এত সংখ্যক মানুষ জীবনমান কমার কথা বলেছেন বলে জানিয়েছেন সি ভোটার। মোদি 2014 সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলেছে খাদ্যপণ্যের দাম অব্যাহতভাবে বাড়ায় ভারতীয়রা খরচ কমাতে বাধ্য হয়েছেন, সঙ্গে তাদের ক্রয় ক্ষমতাও কমেছে। আশঙ্কা করা হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির এই দেশের প্রবৃদ্ধি আগামী 4 বছরে সবচেয়ে ধীরগতিতে হবে। জরিপে অংশ নেওয়া 2/3 মানুষ বলছেন ভারতে মূল্যস্ফীতির বিষয়টি চেক করা হয়নি এবং মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়াও অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন মূল্যস্ফীতিরা মাত্র তাদের জীবনমানকে বাধাগ্রস্ত করছে। আগামী সপ্তাহে দেশটির নতুন বাজেট ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে জরিপের এমন ফলাফল প্রকাশ করল সংস্থাটি, যা মোদির জন্য খারাপ খবরই বলা চলে। এবারের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন উদ্বেগ মানুষের জীবনমান বৃদ্ধি করবে এমন জায়গায় বিনিয়োগ করা সহ বিভিন্ন ঘোষণা দিতে পারেন মোদি। গত বছরের বাজেটে ভারত কিছু খাতে প্রায় $24 বিলিয়ন খরচ করার ঘোষণা দিয়েছিল। বলা হয়েছে এগুলোর মধ্যে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে এক বছর পার হলেও এখনও শেষ স্কিমের কাজ শুরু হয়নি। সর্বশেষ জানাবো জুনে গণপরিষদ নির্বাচন সহ 11 দফা ঘোষণা বিপ্লবী পরিষদের। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী জুনে গণপরিষদ নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন সহ 11 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ। বুধবার 29 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদ রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এ ডাক দেন। এ সময় জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিম বাবা কবির হোসেন, শহীদ নাইমা সুলতানার মা আইনুর নাহার ও শহীদ রানা তলকদারের মা রুবি বেগম জাতীয় বিপ্লবী পরিষদের আন্দোলনকে সমর্থন জানান। সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের বিষয়ে বিএনপিকে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েছেন আনিসুর রহমান। তিনি বলেন, দেশে দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকলে বিদেশি শক্তি ও পতিত ফ্যাসিবাদ নানা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এমনকি বন্ধু দেশগুলোও লবিস্টদের দৌরাত্বের কারণে ভুল পদক্ষেপের খপ্পরে পড়তে হবে। আবার গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন দিলেও অশুভ শক্তি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করে বসতে পারে। এ অবস্থায় গণপরিষদ নির্বাচন হলে একমাত্র বিকল্প, যার মাধ্যমে দ্রুত সময়ে দেশ একটি নির্বাচিত কর্তৃপক্ষ পাবে। এর ফলে গণপরিষদের সম্ভাব্য বড় দল বিএনপির ক্ষমতা বিষয়ক আতঙ্ক দূর হবে। পাশাপাশি দলটি সংবিধান প্রণয়নের দায়িত্ব পেয়ে কেমন সংস্কার করে, ভিন্ন মত কতটা শোনে এবং জনগণের কতটা অধিকার দিতে রাজি হয় তাও জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হয়ে যাবে বলে জানান জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান। সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউর রহমান, সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার ও আব্দুল আহাদ নূর, সরকারি সদস্য সচিব আব্দুল সালাম, ইঞ্জিনিয়ার ইমামুল হক, গালিব এহসান, সৌরভ শাকিল, ডাক্তার মাসুম বিল্লাহ, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর সাফায়াতুল্লাহ, সদস্য সচিব মুহিব মুশফিক খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান মাহি ও সদস্য সচিব মোহাম্মদ ইশতেকার ইসলাম অনর্ব এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম ও সদস্য সচিব